এভরিওয়ান, সবাইকে স্বাগতম রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান বিষয়ক পডকাস্ট সাইকাস্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর ইতিহাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবই প্রথম যারা বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানীদের জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে পডকাস্ট চালু করেছি, যার নাম দিয়েছি সাইকাস্ট। সাইকাস্টের আজকের এই উদ্বোধনী এপিসোডে আমি মাইশা খানম রয়েছি আপনাদের সাথে, এবং অতিথি হিসেবে আছেন সম্মানিত বিজ্ঞানী প্রফেসর ডক্টর ইয়ামিন হোসেন স্যার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অন্যতম একজন শিক্ষক ও গবেষক। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মাইশা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, বিশ্বের সেরা 2% বিজ্ঞানীদের মধ্যে আপনি আছেন, তো সেরাদের সেরা হওয়ার এই অর্জনকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আবারও। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা খুবই খুশি যে এখানে প্রায় এই বছর 2025 সালে 16 জন বিজ্ঞানী এই লিস্টে 2% যে টপ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড সেই লিস্টে কিন্তু আছে। তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও আছি। এইবার 2021 সাল থেকে পরপর 5 বছরই আমার নাম ছিল এই লিস্টে। এটি আসলে আমার একক অর্জন নয়, আমি মনে করি সবারই সম্মিলিত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলই কিন্তু আজকে 2% সায়েন্টিস্ট ইন দ্য টপ লিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যে লিস্টে আছি। এটি নিঃসন্দেহে অবশ্যই ভালো লাগার দিক এটি যে আমরা প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারছি। স্যার, আপনার গবেষণা বহু গবেষণা আপনার 50-এরও অধিক, স্যার আপনি বললেন যে ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে। তো আমরা যদি একটু জার্নিটা স্যার আপনার থেকে জানতে চাই, প্রথম রিজেকশন বা প্রথম সাকসেস, সেই সময়টা আপনি কিভাবে নিজের মোটিভেশনটা ধরে রেখেছিলেন এবং আপনার মেন্টাল হেলথের অবস্থা কেমন ছিল, সবকিছু মিলিয়ে যদি একটু বলেন। ধন্যবাদ। সমস্ত চমৎকার একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য বিষয়। আসলে এখন বর্তমানে আমার যে গ্রুপ বা আমি কাজ করছি, আমার নামের শেষে পাবলিকেশন সংখ্যা কিন্তু মোর দেন 270, 270-এর উপর পাবলিকেশন। তো আমি আসলে যখন প্রথম পেপারটা আমার হয়েছিল আমি যখন জাপানে পৌঁছাই, সেটি বাংলাদেশের কাজের উপরই। তো আমি দেখলাম সিনিয়র যারা জাপানে আছেন বাংলাদেশি, তাদের পেপার পাবলিকেশন হচ্ছে এবং যখন পাবলিশ হচ্ছে তারা সেটাকে সেলিব্রেট করছে, এনজয় করছে, তারা খুবই এই বিষয়গুলো শেয়ার করছে। কিন্তু এই যে পেপার পাবলিশ হওয়ার সাথে শেয়ার করা, এনজয় করা বা নিজেকে একটু গর্ববোধ করা, এটি কিন্তু আমি 2004 সালের আগে, জাপান যাওয়ার আগে কিন্তু বুঝতে পারিনি। তখন আমি বাংলাদেশে যে মাস্টার্সের কাজটা ছিল সেই কাজটাকে নিয়ে আমি একটি পেপার লেখা শুরু করলাম। বিশেষ করে প্রফেসর ডক্টর আব্দুল করিম স্যার, গাজীপুর যে কৃষি বিশ্ববিদ্যালয়ের ওই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, রিটায়ার করছেন সম্প্রতিকালে, উনার সহায়তায় এবং খান মোহাম্মদ ইকবাল ভাই এবং আমার বাংলাদেশে যে মেন সুপারভাইজার স্যার ছিলেন প্রফেসর আব্দুল ওয়াহাব স্যার এবং জর্দার ফারুক স্যারের সাথে কথা বলে আমি একটি পেপার লেখা শুরু করলাম এবং পেপারটা এডিট করে প্রথম যে পেপারটি সম্ভবত সাউথ প্যাসিফিক স্টাডিজ, এটি কাগজসমী ইউনিভার্সিটি একাডেমিক যে জার্নাল, সেখানে পাবলিশড হয়। আমি সত্যি আমার যেদিন পেপারটা পাবলিশড হলো সেদিন আমার মনে, আমি পেপারটার ওই রিপ্রিন্টটা নিয়ে আমি সবাইকে দেখিয়ে বেড়েছি, দেখো আমার পেপার হয়েছে, অন্য মাত্রার একটা ফিলিংস। তো ওই সময়টাতে পাবলিকেশন করা, লেখা আমাদেরকে কিন্তু এখন যে সায়েন্স ক্লাব সহ বা আমরা হাউ টু রাইট দ্য সায়েন্টিফিক পেপার, হাউ টু ডিল উইথ দ্য ডেটা অ্যানালাইসিস, হাউ টু অ্যানালাইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এইগুলো কিন্তু আমরা এখন কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে কিন্তু পাচ্ছি। তখন কিন্তু এটি ছিল না। ইভেন দো এই যে রিসার্চ মেথোডোলজি কোর্সগুলো, এগুলো কিন্তু আমরা কখনোই পাইনি, কিন্তু এখন কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু এই কোর্সগুলো আছে, স্ট্যাটিস্টিক্স আছে, রিসার্চ মেথোডোলজি আছে। তো যার কারণে এখন ইভেন দো পাবলিকেশন করার, হাউ টু রাইট দ্য পাবলিকেশন, তার উপরে কোর্স করা আছে। তো ছাত্রছাত্রীরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারতেই কিন্তু ধারণাটা পেয়ে যাচ্ছে, এবং বিশেষ করে সিনিয়র গ্রুপের সাথে কোনো একটি গ্রুপের সাথে কাজ করা, এটি খুবই জরুরি পাবলিকেশনের ক্ষেত্রে। সেটি কিন্তু এখন সহজে টাচ পাচ্ছে। আমাদের সময় কিন্তু এটি আসলে খুব বেশি সুযোগ ছিল না। তো এই দিক থেকে বলা যেতে পারে বর্তমান প্রজন্ম যারা গবেষণায় আসতে চায়, রিয়েলি তারা যদি মনস্থির করে থাকে, ব্রেনটাকে যদি প্রোগ্রামিং করে যে সে গবেষণা শিখে 2-1টা পাবলিকেশন করে ভালো মানের একটা স্কলারশিপ নিয়ে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এর মতো উন্নত বিশ্বে যেতে চাই, নিজেকে গবেষক হিসেবে সারা বিশ্বে উপস্থাপন করতে চাই, আমি বিশ্বাস করি তার ব্রেনে যদি প্রোগ্রামিং করে, সে নিজে প্রোগ্রামিং করে, এটা অবশ্যই এটি সম্ভব, কারণ সেই সুযোগটা এখন কিন্তু আছে। এবং
এখন কিন্তু সহজে বড় বড় জার্নালে পাবলিকেশন করার সুযোগ হচ্ছে। কিন্তু আমি যে কথা বললাম, আমরা কিন্তু 2015 সালের পর থেকে বড় বড় জার্নালে পেপার, বিশেষ করে বাংলাদেশ থেকে কিন্তু বড় জার্নালে পাবলিকেশন করা ইটস সো টাফ। আর বিশেষ করে এই সময়টাতে এখন কিন্তু পাবলিকেশন চার্জ অনেক বেশি। কোন কোন পাবলিকেশনের চার্জ আছে $5,000, সেটি বাংলাদেশ থেকে কল্পনা করা যায় না। তো সুতরাং এখানে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই যে সায়েন্স ডাইরেক্ট, এলসেভিয়ার, টেলর অ্যান্ড ফ্রান্সিস বা ক্যামব্রিজ প্রেস, এইগুলোর সাথে কিন্তু কন্ট্যাক্ট থাকা দরকার, যাতে করে আমাদের ছাত্ররা সহজে ফ্রি অফ কস্টে, রাষ্ট্র যেটি টাকা দিবে, রাষ্ট্র যদি ফান্ডিং করবে, সেই ফান্ডিং এ সহজে পেপার করতে পারে। তবে চার্জ ছাড়া পাবলিকেশন হচ্ছে, কিন্তু এটি যত দিন যাবে সেইটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সংকুচিত হবে। তো এই পর্যায়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ইউজিসির মাধ্যমে গভর্নমেন্টকে উদ্বুদ্ধ করে এই ফান্ডিং এর পর্যাপ্ত ব্যবস্থা করা, বিশেষ করে সরকার যাতে দেশ হিসাবে ওই পাবলিশারদেরকে পেমেন্ট দিয়ে দেবে, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান এই ফ্রি অফ কস্টে এই তাদের জার্নালগুলোতে পাবলিশন করতে পারবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, গবেষণা ছাড়া কোনো জাতির উন্নয়ন স্থায়ী হবে না এবং বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তো সুতরাং গবেষণাকে ইগনোর করে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং সরকার, এবং সেই সাথে আমরা যারা কাজ করছি ছাত্র শিক্ষক, সমন্বিতভাবে প্ল্যাটফর্ম তৈরি করে কাজ করলে পারে, সায়েন্স ক্লাবের মতো ক্লাব প্রতিষ্ঠা করে কাজ করলে আমি বিশ্বাস করি বাংলাদেশ গবেষণা দিয়ে বিশ্বের দরবারে এক সময় মাথা উঁচু করে দাঁড়াবে। সকলে সমন্বিত উদ্যোগী পারে আমাদের এই স্যার যে কথাগুলো বললেন এটাকে বাস্তবায়ন করতে। এক্স্যাক্টলি স্যার আমি একটু ব্যক্তিগত একটা প্রশ্ন করবো আপনাকে। স্যারের বেড়ে ওঠাটা আমরা জানি শহর কেন্দ্রিক ছিল না, তো সেখান থেকে আপনার ক্যারিয়ার জার্নিটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হওয়া এবং বিশ্বের সেরা 2% গবেষকদের মানে কাতারে পৌঁছানো, এটা অনেক বড় অর্জন। তো এই বিষয়টা যদি আমাদেরকে, আমি আসলে আমার ছোটবেলাটা কেটেছে গ্রামে। আমি চৌডাঙ্গা জেলার দর্শনার পার্শ্ববর্তী লোকনাথ গ্রামে আমার বাসা। সেখানে প্রাইমারি এবং জুনিয়র হাই স্কুল, তারপর পরেই আমি দর্শনাতে যে কেরুজ হাই স্কুল, খুবই নামকরা হাই স্কুল ছিল ওই সময়। আমাদের ব্যাচ ছাড়া আগে ব্যাচে 2 ব্যাচ থেকে কিন্তু বডি স্টান্ট করেছে আমাদের বিশ্ববিদ্যালয়, আমার কলেজ স্কুল থেকে। তারপরে এসএসসি পাস করার পরে আমি রাজশাহীতে এসে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমি ভর্তি হই। এই কলেজের মাধ্যমেই মূলত, এবং কেরুজ স্কুল যে হাই স্কুল, তখন থেকেই কিন্তু মূলত আমার শিক্ষার যে প্যাটার্ন বা স্টাইল বা উন্নতিটা শুরু হয়। এরপরে এখান থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমি সেখানে ফিশারিজে বিএসসি ফিশারি অনার্স যে ডিগ্রিটা করেছি, মাস্টার্স ইন ফিশারি ম্যানেজমেন্ট ডিগ্রি করেছি। তারপরে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অর্থাৎ ডপ, মৎস্য অধিদপ্তরে বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করার সুযোগ হয়েছে। 24 BCS এ কিছুদিন চাকরি করেছি। এরপরে 2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি জয়েন করেছি। এর আগে 2004 সালে আমি জাপানে চলে যাই মনোবর্ষী স্কলারশিপ নিয়ে। আসলে গবেষণা লাইফের যে পরিবর্তন, গবেষণা অ্যাচিভমেন্ট, সেটি আমি জাপান থেকেই আসলে শিখেছি। এবং আমি আলহামদুলিল্লাহ এখন কিন্তু কঠোর পরিশ্রম করতে পারি। আমার ছাত্র যারা ফেলো কাজ করে, 30-এর উপরে অধিক ফেলো কিন্তু যারা সারা পৃথিবীব্যাপী পিএইচডি মাস্টার্স করে পোস্টডক করে বা গবেষক হিসাবে কাজ করছেন, তারাও কিন্তু কঠোর পরিশ্রম করতে পারেন। এই যে কঠোর পরিশ্রম শেখা, সিস্টেমিক গবেষণা করা এবং বাংলাদেশে সেটাকে স্টাবলিশ করা, সেটি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। যার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমার সাইটেশন সংখ্যা 6,600-র উপরে, এবং এইচ ইন্ডেক্স 44-এর উপরে, এবং আইটেন ইন্ডেক্স যেটাকে বলছি প্রায় 160-এর উপরে। তো এই যে বিশাল একটি আলহামদুলিল্লাহ, এটি কিন্তু আমার একক নাই, তোমরা যারা ফেলোরা আছো সম্মিলিত সবার প্রচেষ্টাই কিন্তু এটি কিন্তু আমরা পেয়েছি। সেটা আলহামদুলিল্লাহ এটি। এবং আমি বিশ্বাস করি আমরা যদিও বেশিরভাগ ফেলো ছাত্ররা গ্রাম থেকে এসেছি, বাট গ্রাম বেরিয়ান নয়, তার সদিচ্ছা, কেউ যদি ইচ্ছা শক্তি প্রবল থাকে, সে যদি চেষ্টা করে, আমি বিশ্বাস করি। আমরা তো রাজশাহী ইউনিভার্সিটিতে গবেষণার ফুল ফুটিয়েছি। এখন যারা ফুল ফোটাবে তারা আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়ার মতো দেশেও আমাদের দেশের এই কৃতি ছাত্ররা, কৃতি গবেষকরা কিন্তু ফুল ফুটাচ্ছে, এবং ফুল ফোটানো আরো ইজি হবে ইনশাআল্লাহ। স্যারের কঠিন পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল আজকে। স্যার, বিশ্ববিদ্যালয়ের আপনি একজন সম্মানিত গবেষক, তো এই গবেষণা শুরু করার সবচেয়ে বড় বাধাগুলো কি ছিল, বা আপনার সময়ে যদি আমরা আসলে গবেষণা শুরু করেছি 1999-এ। আসলে মাস্টার্স গবেষণা দিতে শুরু
সত্য কথা বলতে কি, তখন যে গবেষণা করেছে মাস্টার্সে নিজের ফান্ডিং এ বা আমার প্রফেসর ছিলেন প্রফেসর আব্দুল ওয়াহাব স্যার, জর্দা ফারুক স্যার, যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, ওই সময় আসলে গবেষণার জন্য পর্যাপ্ত পরিমাণ ফান্ড ছিল না। আমি যদি উদাহরণ দিই, ওই সময় আমার প্রফেসর আব্দুল ওয়াহাব স্যারকে দেখেছি যে 1 লক্ষ টাকা নিচে অনেক ছোট ছোট ফান্ডিং দিয়ে গবেষণা করা। কিন্তু আমি তার ছাত্র, আমরা যে সম্প্রতিকাল যে হিট প্রজেক্টটা পেয়েছি, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 11টা হিট প্রজেক্ট, ইউজিসি হিট এটিএফ যে প্রজেক্টটা, এখানে কিন্তু 5 কোটি 6 কোটি টাকার কিন্তু ফান্ডিং কিন্তু আমরা পাচ্ছি বা পেয়েছি। প্রধান যে সমস্যাটা বর্তমানে অতীতে যেটি ছিল সেটি কিন্তু এখন অনেকাংশে কিন্তু নাই। বিশেষ করে গবেষণা উদ্বুদ্ধ করা, তারপরে আমরা যারা অনেক কাজ করছি, যে গবেষণা বেস করে আমরা ল্যাবরেটরি তৈরি করেছি বা বিদেশের স্টুডেন্টদের আমরা প্রস্তুতি তৈরি করে দিচ্ছি, প্রস্তুতি নেওয়ার জন্য ব্যবস্থা করছি। তো সুতরাং এই যে সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং, এগুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হচ্ছে। সায়েন্স ক্লাবের মতো অনেকগুলো প্রতিষ্ঠান, আমি যদি আমাদের সাথে তুলনা করি, তাহলে এখন কিন্তু অবস্থা অনেক 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 ভালো। আমরা কিন্তু বিদেশে যাওয়ার কথা কিন্তু প্রথমে কল্পনা করতে পারিনি, চিন্তা করতে পারিনি। হোয়ারাজ ফার্স্ট ইয়ারে যে ছেলেটা ভর্তি হচ্ছে, সে কিন্তু অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। তো এই যে সুযোগটা, তাকে উদ্বুদ্ধ করা, সেটি কিন্তু এখান থেকে কিন্তু সুযোগটা তৈরি হয়ে যাচ্ছে। আর কিছু ব্যারিয়ার তো আছেই, ফান্ডিং এর বিষয় আছে, ল্যাবরেটরি ফ্যাসিলিটির অভাব আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু কাটিয়ে উঠছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম নয়। তো আমরা যেটা বিশ্বাস করি, আসলে প্রথম যে মোটিভেশনটা দরকার ছাত্রছাত্রীদের, রাজশাহী ইউনিভার্সিটি যে রিসার্চ ক্লাব, সায়েন্স ক্লাব, এই কার্যক্রমটা আমরা যদি ইভেন তো বিশ্ববিদ্যালয়েও যদি সম্পৃক্ত হতে থাকে, কিছু ফান্ডিং দিয়েও এই কাজটা যদি করতে পারে, তাহলে তো বিশ্ববিদ্যালয়ে ম্যান পাওয়ার লাগলো না। কিন্তু অল্প ফান্ড দিয়েই কিন্তু রাজশাহী যে ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবকে ব্যবহার করে ছাত্রদের কিন্তু গবেষণায় নিয়ে আসার, উদ্বুদ্ধ করার কাজটা কিন্তু করার কিন্তু সুযোগটা তৈরি হয়ে গেল। তো এই জায়গাটাতে বিশ্ববিদ্যালয় কিন্তু দায়িত্ব একটা থেকেই যাচ্ছে।